প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে ভোটের উৎসবে দেশ। আজ থেকে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠের ভোট যুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। সিলেট থেকে নির্বাচনের প্রচার শুরু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তরুণ প্রজন্মের সঙ্গে বৈঠকের পর যোগ দেবেন জনসভায়। নির্বাচনের নগদ টাকার দৌরাত্ম্য আবারও উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। কাজে আসছে না কেন্দ্রীয় ব্যাংকের কৌশল। প্রতিবাদের মুখে একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের 2 বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পাল্টালো কেন্দ্রীয় ব্যাংক। মিলবে 4% হারে। প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে শুরু হলো মাঠের ভোট যুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন প্রার্থীরা। চলবে 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। সভা, সমাবেশ, মিছিল, জনসভা আর পথসভায় ভোট উৎসবে মুখর থাকবে সারা দেশ। তবে এবারের নির্বাচন আগের চেয়ে আলাদা। পোস্টারবিহীন প্রচার, ড্রোনে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে নির্বাচন কমিশন। কি করা যাবে, কি করা যাবে না, নির্দেশনা মেনে ভোটারদের কাছে যেতে হবে প্রার্থীদের। দেশে ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। সাম্প্রতিক সংসদ নির্বাচনগুলোর তুলনায় এবার অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেশি। 59টি নিবন্ধিত দলের মধ্যে 51টি দল প্রার্থী দিয়েছে। 12ই ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি। এতে অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান। রাতেই হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। বিএনপি চেয়ারম্যান একে একে অংশ নেবেন 7 জেলার সমাবেশে। এর আগে নগরীর একটি হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমানে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় ও নারায়ণগঞ্জ জেলার 2,500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রচারণায় বিএনপির 31 দফা রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি কি করবে এবং আই হ্যাভ আ প্ল্যান এর পরিকল্পনা ভোটারদের কাছে বিস্তারিত তুলে ধরবেন। নিজ নিজ আসনে আজ থেকে দলের মনোনীত প্রার্থী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় মাঠে নামবেন। আগামী শনিবার তারেক রহমান চট্টগ্রাম সফরে যাবেন। আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আনোয়ার, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন এবং সাধারণ মানুষ কি বলছেন সব মিলিয়ে জানাবেন। কৌরি, বিএনপি চেয়ারম্যানের আসলে অপেক্ষায় এখানে রয়েছে হাজারো নেতাকর্মী। আমি যদি বলি যে এই সিলেটের আলিয়া মাদ্রাসা যে মাঠটি রয়েছে এখন অনেকটাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আমি যেটি সকাল থেকেই বলছিলাম যে রাতভরই কিন্তু এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তো সেই যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যার কথা যদি বলি বা যে জনসমাগম সেটি কিন্তু একেবারেই এখন পরিপূর্ণ। এই আলিয়া মাদ্রাসা মাঠ পুরোটাই কিন্তু আসলে ভরে গিয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উৎসাহ উদ্দীপনা রয়েছে এখানে যারা এসেছেন সর্বস্তরের নেতাকর্মী সহ, স্থানীয় নেতাকর্মী সহ, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে যে সাধারণ জনতা যারা এখানে এসেছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। তারা আসলে অধীর অপেক্ষায় আছে কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার কথা শোনা, তাকে এক নজর দেখা। এটি কিন্তু আসলে এখন মূল চিত্র। যদি বলি যে এই আলিয়া মাদ্রাসা মাঠের মূল চিত্র কিন্তু আসলে এটি। আর যেটি আপনি খবরই বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি, তারেক রহমান অর্থাৎ বিএনপির এই যে আনুষ্ঠানিক যে প্রচারণা, আজকে প্রথম সমাবেশ বলাই যায়, সেই সমাবেশেই আসলে একটি অন্যরকম একটি আগ্রহের জায়গাও কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে। যদিও তিনি গত মধ্যরাতেই, যেটি হচ্ছে মধ্যরাতের পরে তার যে শ্বশুরালয় রয়েছে এই সিলেট থেকে অদূরেই দক্ষিণ সুরমা এলাকায়, সেখানেও কিন্তু এক ধরনের বক্তব্য তারেক রহমান দিয়েছেন, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ প্রচারণার যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু একরকম তিনি আসলে শুরুই করে দিয়েছেন। সেখানেও তিনি আশা প্রত্যাশার কথা বলেছেন। বিগত সময়গুলোতে তিনি যে কথাগুলো বলেছেন সামনে নির্বাচনকে ঘিরে, সেই কথাগুলো কিন্তু এখন আবারও তিনি পুনরাবৃত্তি করেছেন। তো যেটি আপনি খবরেই বলছিলেন, আমাদের কাছে তথ্য হচ্ছে আজকে এই যে সমাবেশ, অর্থাৎ নির্বাচনী প্রচারণার বিএনপির প্রথম সমাবেশ
তারেক রহমান এই প্রথম সমাবেশে এসেই মূলত বক্তব্য রাখবেন, বক্তৃতা করবেন। সেখানেই তিনি তুলে ধরবেন এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির আসলে পদক্ষেপ কি, বিএনপি ভোটে জয়যুক্ত হলে সরকারে গেলে কি করবে। তো সেই জায়গা থেকে মূল বিষয়গুলো কিন্তু উঠে আসবে। আর আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে বলি, তিনি যখন দেশে আসলেন, স্বদেশ প্রত্যাবর্তন ঘটলো, সেই দিনই কিন্তু তিনি একটি শব্দ ব্যবহার করেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ তারই একটি বিস্তারিত রূপ আজকে এখানে পাওয়া যাবে, এমন একটি তথ্য কিন্তু আমাদের কাছে আছে। সব মিলিয়ে যদি বলি, আসলে একেবারেই একটি জমজমাট অবস্থা। নির্বাচনী যে হাওয়া, নির্বাচনী যে একটি পরিবেশ, সেটি কিন্তু একেবারেই চারিদিকে বিরাজ করছে। এখন শুধু অপেক্ষা কখন আসবেন। আমাদের কাছে তথ্য হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 11টা থেকে 11:30টার মধ্যেই তিনি এই আলিয়া মাদ্রাসা যে মাঠে যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেখানে এসে উপস্থিত হবেন এবং তিনি বক্তৃতা করবেন। এখন পর্যন্ত এই হচ্ছে সর্বশেষ। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 25শে জানুয়ারি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিলিয়ে 10 থেকে 15 লাখ জনসমাগমের আশা নেতাকর্মীদের। 20 বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। তার এই সফর ঘিরে চট্টগ্রামের রাজনীতির মাঠ এখন সরগরম। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। প্রস্তুতির পাশাপাশি দলের শীর্ষ নেতাকে বরণে নানা কর্মসূচি গ্রহণ করছেন দলের নেতারা। কিভাবে চট্টগ্রাম উন্নতির শিখরে যাবে সেটির যে রোডম্যাপ উনি যে তৈরি করে রেখেছেন সেটি চট্টগ্রামবাসী সেদিন শুনতে পারবেন। প্রিয় নেতাকে দেখবে, প্রিয় নেতার দিক নির্দেশমূলক বক্তব্য শোনার জন্য তৃণমূলের নেতাকর্মী হতে সাধারণ জনগণ অধীর আগ্রহে বসে আছে। মঞ্চ স্থাপন সহ আয়োজন ঘিরে দফায় দফায় সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন নেতারা। সমাবেশকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, সে নির্বাচন এবং জনগণের ভিতরে একটা আলাদা উৎসাহ, উদ্দীপনা এবং ইমেজ তৈরি করবে, যেটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ দেশ অনেক বেশি উপকৃত হবে। জনগণের মাঝেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে যে দীর্ঘদিন পর তারেক রহমান বাংলাদেশে এসছেন। আপনারা দেখেছেন তাকে 25শে ডিসেম্বর কীভাবে দেশের মানুষ স্বাগত জানিয়েছে। একইভাবে চট্টগ্রামে তার আগমনকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছে। চট্টগ্রামের 15টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে উৎসাহ আমরা চট্টগ্রামবাসীর মধ্যে দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র রাজনৈতিক একটা সভা হবে না, বাংলাদেশের মানুষের আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চায় এবং জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাব। নির্বাচনী ফলাফলে এটা প্রতিফলন ঘটবে আমরা বিশ্বাস করি। 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দলের চেয়ারম্যান হিসেবে এটাই হবে প্রথম সফর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শেখ হাসিনার পতন আন্দোলনে সাধারণ মানুষের সমর্থনের অন্যতম কারণ ছিল তখনকার লাগামহীন মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মূল্যস্ফীতির হ্রাস কিছুটা টানতে পারলেও গেল কয়েক মাসে আবারও তা উত্তাপ ছড়াচ্ছে। শীতে সবজি সরবরাহ বাড়লে খাদ্যপণ্যের দাম সাধারণত কমে, তবে এই বছর তার ব্যতিক্রম। বিশ্লেষকরা মনে করছেন আসছে রমজান আর নির্বাচন উপলক্ষে নগদ টাকার ছড়াছড়ি উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। দেশ জুড়ে মাঘের হাড় কাঁপানো শীত। বছরের এই সময়ে বাজারে যোগান বাড়ে মৌসুমি সবজির, যার প্রভাবে দামও থাকে অনেকটা হাতের নাগালে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাজারের উত্তাপের কাছে যেন পাত্তাই পাচ্ছে না শীত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে গেল কয়েক মাসে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। এ সময় খাদ্য বহির্ভূত পণ্যের দামই বেড়েছে বেশি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কৌশল যেন কাজেই আসছে না। বাজারে আবারও সক্রিয় কারসাজিকারীরা। মূল্যস্ফীতি কমিয়ে আনতে না পারার যে ব্যর্থতা, এটাকে এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের কিনা। গ্রাম পর্যায়ে 10 টাকা কেজিতে একটা সবজি উৎপাদন হচ্ছে, পরিবহন এবং বিভিন্ন চাঁদাবাজির কারণে গ্রাহক পর্যায়ে সেটা 50 থেকে 60 টাকায় পৌঁছাচ্ছে।
এর দায়ভার কিন্তু এই সাপ্লাই চেনটা কন্ট্রোল করে তাদেরকে নিতে হবে। বিশ্লেষকরা মনে করেন রমজানের বাড়তি চাহিদা আর নির্বাচনের নগদ টাকার দৌরাত্ম্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। রেমিটেন্স বেড়ে গেছে প্রায় $3 বিলিয়ন পর্যন্ত এরকম আসছে। এটা একদম স্বাভাবিক রেমিটেন্স নয়, এর ভিতরে নির্বাচনী কিছু টাকা বাজারে ঢুকতেছে। মানুষের ভল্টে বা ঘরে বসে বিভিন্ন জায়গায় হাতে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো এখন বের হচ্ছে আস্তে আস্তে। হঠাৎ করে পণ্য আপনার টাকা বাজারে ঢুকে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় উৎপাদন বাড়তেছে না, যার কারণে আপনার এটার মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়তেছে। সরকারের বাজার ব্যবস্থাপনায় ত্রুটিও দেখছেন অর্থনীতিবিদরা। একটা ব্যুরোক্রেটিক কন্ট্রোল যে থাকে, যে নিত্য প্রয়োজনীয় খাদ্য আমদানির উপর বাজারে মূল্য উঠে যাওয়ার পরে আমদানির সীমাগুলো বাড়ানো হলো, মানে সমস্যাটা হয়ে গেছে, তারপরে মার্কেটটাকে আরো ওপেন করার পদক্ষেপ নেওয়া হলো। এগুলো আগে কেন নেওয়া হয় না? এ অবস্থায় পণ্যের বাজারে কারসাজি রুখতে আসছে নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার তাগিদ বিশ্লেষকদের। ওই মডেলে যদি পরিবর্তন না আসে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। একীভূতকরণ প্রক্রিয়া থাকা 5 ব্যাংকের আমানতকারীদের প্রতিবাদের মুখে 2 বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। 2024 ও 2025 সালের জন্য ব্যাংক রেটে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এই সিদ্ধান্ত জানিয়ে 5 ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 জানুয়ারি 2024 থেকে 28 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত আমানতের ওপর বার্ষিক 4% হারে মুনাফা প্রযোজ্য হবে। এর আগে গত 14 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক উক্ত সময়ের মধ্যে সব আমানতের ওপর কোনো মুনাফা না দেওয়ার কথা জানিয়েছিল। সিদ্ধান্তের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অনেক আমানতকারী। সিলেটের একটি হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমানে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বেসিক চিকিৎসা ব্যবস্থাটা মানুষের কিভাবে চিন্তা করছে সেটা আপনাদেরকে আমি বলতে পারি, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে জিজ্ঞেস করবেন কি কেউ? আসসালামু আলাইকুম, আমি সানজিদা আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে 4র্থ বর্ষে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে রোগীর তুলনায় সরকারি হাসপাতালের বেড অনেক কম, যার কারণে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। আপনার ধারণা আছে মোটামুটি এভারেজে কত মানুষ হসপিটালে বারান্দায় থাকে? অনেক, কিন্তু নরমালি হচ্ছে একটা কিছুদিন আগে পত্রিকা একটা সংখ্যা বের হয়েছিল, সব সারা বাংলাদেশে অন এন এভারেজ একটা সংখ্যা বের হয়েছিল, সেটা জানা নেই। 40 লক্ষ। আচ্ছা, তো অনেক সময় হয় কি বিশেষায়িত চিকিৎসার জন্য ওনারা আর্থিক অভাবের কারণে ওটা থেকেও বঞ্চিত হচ্ছেন। এখন যদি সরকারি হাসপাতালগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে আগায়, সেই কর্মসূচিটা বাস্তবায়ন হলে বা সেটা বাস্তবায়ন হলে কতটুকু ইফেক্টিভ হবে, প্লাস হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে কিভাবে সেদিক দিয়ে সেই ভূমিকা রাখবে কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটা আমি ডাইরেক্টলি আনসার করবো না, একটু লম্বা করে আমি আনসার করবো, এটার সাথে একটা বিষয় রিলেটেড। বসেন আপনি। দেখুন, আমাদের দেশের সব কিছু হিসাবে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের জনসংখ্যা 20 কোটির কম না, যে যত কথাই বলুক। আমি 2000 এই দেশ থেকে চলে যাবার আগে পর্যন্ত আমি দেশের আনাচে কানাচে ঘুরতাম, মানুষের সাথে কথা বলতাম। আমি দেখেছি, আমার ধারণা গত মোটামুটি 20 বছরের হিসাব যদি করি, কোনোভাবে 20 কোটির কম নাই দেশের মানুষ। এখন আপনি ধরেন আমাদের ওসমানী মেডিকেল কলেজ, আপনি তো ওখানকার স্টুডেন্ট। জি, আমরা যদি দেখি ওসমানী মেডিকেল কলেজে এক্স্যাক্ট হিসাবটা আমার ধারণা নেই, তবে উদাহরণস্বরূপ বলছে, ধরেন আপনার ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন হসপিটাল কর্তৃপক্ষ সে 1000 মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে। গভর্নমেন্ট থেকে তাদেরকে যেই ওষুধপত্র দেওয়া হয়, যে সার্জিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হয়, যে ব্যান্ডেজ বা যেই সিরিঞ্জ, যেই মেডিসিন যাই দেওয়া হয় না কেন, 1000 লোককে সে ম্যানেজ করতে পারবে। কিন্তু আপনি যদি সকালে দেখেন, যেহেতু আপনি ওখানে কাজ করেন, নিশ্চয়ই আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার না হলে ওখানে 2000 লোকের কিউ হচ্ছে প্রতিদিন 2000 লোকের কিউ হচ্ছে। এখন যতই আপনি তাকে 24 ঘন্টা আপনি ট্রিটমেন্ট দেন না কেন, আপনি 1000-এর উপরে তো যেতে পারছেন না, আপনার ক্যাপাসিটি ওরকম। এখন তার মানে কি, মানুষ অসুস্থ হচ্ছে, আসছে, কিন্তু প্রপার চিকিৎসা সুবিধা পাচ্ছে না। এখানেই আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি। প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা কি?
প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে, ধরেন ওসমানী মেডিকেল কলেজে একজন মানুষ আসলো, আপনার ধরেন কিডনি ডায়ালিসিস করবে। তো কিডনি ডায়ালিসিস করার জন্য একটা মেশিন আছে, আমি শিওর একটার বেশি মেশিন আছে, আমরা উদাহরণ হিসাবে ধরছি বোঝানোর জন্য, একটা মেশিন আছে। এখন এই একটা মেশিন পুরো মাসে হয়তো 100 জন লোককে ডায়ালিসিস করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে ডায়ালিসিস করার জন্য যে কিউটা হচ্ছে সেখানে 200 জন মানুষ হচ্ছে। আমার ঠিক প্রাইভেট এখানে নিশ্চয়ই এরকম হসপিটাল আছে যাদেরও একই ফ্যাসিলিটি আছে। কোন একটা নাম বলতে পারবেন প্রাইভেট হসপিটাল? সরি, নর্থ ইস্ট মেডিকেল। আচ্ছা, ধরেন নর্থ ইস্ট মেডিকেলেও ডায়ালিসিস মেশিন আছে, সেই ডায়ালিসিস মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 100 জন মাসে। তো আমরা যেটা চিন্তা করছি, আমাদের যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমরা ওসমানী মেডিকেল নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাথে আমরা কথা বলবো, তাদেরকে বলবো দেখো তোমাদের একটা মেশিন আছে, কিন্তু তোমাদের যেহেতু প্রাইভেট হসপিটাল, তোমাদের খরচ যেহেতু তোমরা বেশি নাও স্বাভাবিকভাবেই, তোমরা হয়তো ওরা হয়তো সে মাসে 30 জন লোকই পায়, তার মানে 70টা খালি থাকছে তাদের। আর আমাদের ওসমানী মেডিকেল কলেজ সেখানে 100 জন বেশি আছে, 100 জনের থেকে 200 জন আছে। আমরা ওদের সাথে কথা বলে, ওদের সাথে আলোচনা করে আমরা ওদেরকে কি পরিমাণ পেমেন্ট করব, কারণ একটা তো হিসাবে একটা জানাই থাকে যে কি পরিমাণ খরচ হতে পারে ডায়ালিসিস করতে গেলে, একটা ধারণা। তাদেরকে মিনিমাম তাদের একটা প্রফিট ধরে আমরা বলবো যে তুমি কেবিনে রাখবা পেশেন্টকে, কেউ যদি ওয়ার্ডে থাকতে চায় সেটার খরচ সে নিজে দিবে, বাট কেবিন পর্যন্ত সরকার বহন করবে। তখন আমরা ওই যে 70 জন, ওখানে যে 100 জন আছে, 100 জন থেকে আমরা সরিয়ে নিয়ে এসে এদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে তাদেরকে আমরা দিব। এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক থিওরি, যেটা আমাদের বেসিক পরিকল্পনা, যে প্রাইভেট পার্টনারশিপ। অর্থাৎ কারণটা এই জন্য, আপনি দেখেন, আপনি যদি এখানে এখন ওসমানী মেডিকেল কলেজের যদি সেকেন্ড শাখা আপনি খুলতে যান, আপনাকে আজকে প্ল্যান করতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে, বাজেট স্যাংশন করতে হবে, মেশিন আসবে, কন্ট্রাক্টর হবে, টেন্ডার হবে। একটা রাজনৈতিক সরকারের মেয়াদ সাধারণত 5 বছর। বাই দ্য টাইম ইউ ফিনিশ দি হসপিটাল, তার কাজ যখন শেষ হয়ে যাবে, রুগী যখন সেবা পাবে, ততক্ষণ একটা সরকারের মেয়াদ শেষ, রুগী হতে সেবা পাবে। কিন্তু মূল বিষয়টা এখানে না, সরকারের মেয়াদ শেষ এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনার সেই ডায়ালিসিস রোগী 5 বছর পর্যন্ত কি ওয়েট করা সম্ভব? তার পক্ষে সম্ভব না, ও বেচারা তো মারাই যাবে, মানুষের তো মরেই যাবে। সো সেই জন্যই আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে এসেছি। এটার পলিসিগুলো ঠিক করে সব কিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে সৌদিয়া পরিবহন বন্ধ সহ বিভিন্ন দাবিতে বাস চলাচল বন্ধ করে দিয়ে রাঙ্গামাটি চট্টগ্রাম মোটর মালিক সমিতি সকাল থেকে রাঙ্গামাটির বাস কাউন্টারগুলো বন্ধ থাকায় চলছে না কোনো বাস। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মোটর মালিক সমিতির দাবি, তাদের সাথে চুক্তিবদ্ধ না হয়ে রাঙ্গামাটি চট্টগ্রাম ও রাঙ্গামাটি ঢাকা সড়কে সৌদিয়া পরিবহন চলাচল করছে। এছাড়াও মোটর মালিক সমিতির নামে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। বুধবার বিকেলে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে বাস চালানোয় সৌদিয়া কাউন্টার ভাঙচুর করা হয়। কাল পূজিত হবেন জ্ঞান, শিক্ষা, শিল্পকলা, সঙ্গীত ও বাণীর অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। পূজা উপলক্ষে প্রায় 2 মাসের ব্যস্ততার পর এখন প্রতিমা হস্তান্তর করছেন প্রতিমা শিল্পীরা। দিনাজপুর শহরের বসুনিয়াপট্টি দুর্গা মন্দির প্রাঙ্গণে 130টি প্রতিমা তৈরি করে ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন জগন্নাথ পাল। 8 জন সহকর্মী নিয়ে সব কাজ সম্পন্ন করতে সময় লাগে প্রায় 2 মাস। বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী আসছেন প্রতিমা নিতে। বিভিন্ন রঙের এত প্রতিমা দেখে তারাও বেশ খুশি, তবে খরচের তুলনায় তারা দাম না পাওয়ায় আক্ষেপ শিল্পীদের। এরপরও চাহিদা মতো সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এদিকে গোপালগঞ্জে প্রতি বছরের মতো এবছরও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা। জেলা শহরের খাটরা সর্বজনীন কালীবাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। আর প্রতিমা বিক্রির জন্য এসব হাটে প্রতিমা নিয়ে এসেছেন কারিগরেরা। আমরা এখানে এসেছি ঠাকুর দেখতে। আমাদের দিনাজপুরে আমরা এত ঠাকুর কোনোদিন এর আগে দেখিনি। দিনাজপুরে দেখা যায় সবচেয়ে বেশি জগন্নাথ ঠাকুর কাছে প্রতিমা বানানো হয়। এখানে মিনিমাম 130টার উপরে প্রতিমা তৈরি হচ্ছে। একটা প্রতিমা আর একটা তুলনায় অনেক সুন্দর লাগতেছে এবং আমিও আমার বাসার জন্য এখান থেকে প্রতিমা নিছি। আমরা মূলত এবার 130টার মতো প্রতিমা কাজ করতেছি। আমরা মূলত 8 জন কর্মচারী কাজ করতেছি। এইবার কাজের চাপ খুবই, আর বাচ্চা কাচ্চা যেহেতু এটা পূজা, হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন রকম আর কি ডিজাইন, মডেল, কালার করতে হচ্ছে।